নমস্কার বন্ধুরা, গল্প দিদির আসরে আপনাদের আরও একবার স্বাগত। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। বন্ধুরা, আমরা শুনছিলাম অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ গল্পটি। আজ আপনারা শুনবেন এর তৃতীয় পর্ব। হ্যাঁ রে যতীন, খেলা করছিস? স্কুলে যাবি নে? আমাদের যে আজ কাল দুদিন ছুটি দিদি। মাসি শুনিতে পাইয়া কুৎসিত মুখ আরো বিশ্রী করিয়া বলিলেন, মুখ পড়া স্কুলে মাসের মধ্যে 15 দিন ছুটি। তুই তার পিছনে কত টাকা খরচ করিস, আমি হলে আগুন ধরিয়ে দিতুম বলিয়া নিজের কাজে চলিয়া গেলেন। 16 আনা মিথ্যাবাদিনী বলিয়া যাহারা মাসির অখ্যাতি প্রচার করিত তাহারা ভুল করিত। এমনি এক আধটা সত্য কথা বলিতেও তিনি পারিতেন এবং আবশ্যক হইলে কহিতেও পশ্চাৎপদ হইতেন না। রমা ছোট ভাইটিকে কাছে টানিয়া লইয়া আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, ছুটি কেন রে যতীন? যতীন দিদির কোল ঘেঁষিয়া দাঁড়াইয়া কহিল, আমাদের স্কুলে চাল ছাওয়া হচ্ছে যে, তারপর চুনকাম হবে, কত বই এসেছে, 4-5টা চেয়ার টেবিল, একটা আলমারি, একটা বড় ঘড়ি। একদিন তুমি গিয়ে দেখো এসো না দিদি। রমা অত্যন্ত আশ্চর্য হইয়া করিল, বলিস কি রে? হ্যাঁ দিদি, সত্যি। রমেশবাবু এসেছেন যে, তিনি সব করে দিচ্ছেন বলিয়া বালক আরও কি কি বলিতে যাইতেছিল, কিন্তু সম্মুখে মাসিকে আসিতে দেখিয়া রমা তাড়াতাড়ি তাহাকে লইয়া নিজের ঘরে চলিয়া গেল। আদর করিয়া কাছে বসাইয়া প্রশ্ন করিয়া এই ছোট্ট ভাইটির মুখ হইতে সে রমেশের স্কুল সম্বন্ধে অনেক তথ্য সংগ্রহ করিল। প্রত্যহ 2-3 ঘন্টা পড়িয়া তিনি নিজে পড়াইতে যান, তাহাও শুনিল। হঠাৎ জিজ্ঞাসা করিল, হারে যতীন, তোকে তিনি চিনতে পারেন? বালক সগর্বে মাথা নাড়িয়া বলিল, হ্যাঁ। কি বলে তুই তাকে ডাকিস? এইবার যতীন একটু মুশকিলে পড়িল, কারণ এত ঘনিষ্ঠতার সৌভাগ্য এবং সাহস আজও তাহার হয় নাই। তিনি উপস্থিত হইবা মাত্র দোদণ্ড প্রতাপ হেডমাস্টার পর্যন্ত যেরূপ তটস্থ হইয়া পড়েন, তাহাতে ছাত্রমহলে ভয় এবং বিস্ময়ের পরিসীমা থাকে না। ডাকা তো দূরের কথা, ভরসা করিয়া ইহারা কেউ তাহার কাছে বা তাহার মুখের দিকেও যাইতে পারেন না। কিন্তু দিদির কাছে স্বীকার করা তো সহজ নয়। ছেলেরা মাস্টার দিগকে ছোট বাবা বলিয়া ডাকিতে শুনিয়াছে, তাই সে বুদ্ধি খরচ করিয়া বলিল, আমরা ছোট বাবু বলি। কিন্তু তাহার ভাব দেখিয়া রমার বুঝিতে কিছুই বাকি রইল না। সে ভাইকে আরও একটু বুকের কাছে টানিয়া লইয়া সহাস্যে কহিল, ছোট বাবু কি রে, তিনি যে তোর দাদা হন। বেনিবাবুকে যেমন বড়দা বলিস, একে তেমনি ছোটদা বলে ডাকতে পারিস নে? বালক বিস্ময়ে আনন্দে চঞ্চল হইয়া উঠিল, আমার দাদা হন তিনি? সত্যি বলছো দিদি? তাই তো রে বলিয়া রমা আবার একটু হাসিল, আর যতীনকে ধরিয়া রাখা শক্ত হইয়া উঠিল। খবরটা সঙ্গীদের মধ্যে এখনই প্রচার করিয়া দিতে পারিলেই সে বাঁচে, কিন্তু স্কুল যে বন্ধ, এই 2 দিন কোনো মতো ধৈর্য ধরিয়া থাকিতেই হইবে। তবে যে সকল ছেলেরা কাছাকাছি থাকে, অন্তত তাহাদিগকে না বলিয়া সে কি করে থাকিবে? সে আর একবার ছটফট করিয়া বলিল, এখন যাব দিদি? এত বেলায় কোথায় যাবি রে বলিয়া রমা তাহাকে ধরিয়া রাখিল। যাইতে না পারিয়া যতীন খানিকক্ষণ অপ্রসন্ন মুখে চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল,
এতদিন তিনি কোথায় ছিলেন দিদি? রমা স্নিগ্ধ স্বরে কহিল, এতদিন লেখাপড়া শিখিতে বিদেশে ছিলেন। তুই বড় হলে তোকেও এমনি বিদেশে গিয়ে থাকতে হবে। আমাকে ছেড়ে থাকতে পারবি যতীন? আমাকে ছেড়ে থাকতে পারবি যতীন? বলিয়া ভাইটিকে সে আরও একবার বুকের কাছে আকর্ষণ করিল। বালক হইলেও সে তাহার দিদির কণ্ঠস্বরে কিরকম একটা পরিবর্তন অনুভব করিয়া বিস্মিতভাবে মুখপানে চাহিয়া রইল। কারণ রমা তাহার এই ভাইটিকে প্রাণতুল্য ভালোবাসিলেও তাহার কথা এবং ব্যবহারে এইরূপ আবেগ উচ্ছ্বাস কখনো প্রকাশ পাইত না। যতীন প্রশ্ন করিল, ছোটদের সমস্ত পড়া শেষ হয়ে গেছে দিদি? রমা তেমনি স্নেহকমল কণ্ঠে জবাব দিল, হ্যাঁ ভাই, তার সব পড়া সাঙ্গ হয়ে গেছে। যতীন আবার জিজ্ঞাসা করিল, কি করে তুমি জানলে? প্রত্যুত্তরে রমা শুধু একটা নিঃশ্বাস ফেলিয়া মাথা নাড়িল। বস্তুত এ সম্বন্ধে সে কিংবা গ্রামের কেউই কিছুই জানিত না। তাহার অনুমান যে সত্য হইবে তাহাও নয়, কিন্তু কেমন করিয়া তাহার যেন নিশ্চয় বোধ হইয়াছিল, যে ব্যক্তি পরের ছেলে লেখাপড়ার জন্যে এই অল্পকালের মধ্যে এরূপ সচেতন হইয়া উঠিয়াছে, সে কিছুতেই নিজে মূর্খ নয়। যতীন এ লইয়া আর জিদ করিল না, কারণ ইতিমধ্যে হঠাৎ তাহার মাথার মধ্যে আরও একটা প্রশ্নের আবির্ভাব হইতেই চট করিয়া জিজ্ঞাসা করিয়া বসিল, আচ্ছা দিদি, ছোটদা কেন আমাদের বাড়ি আসেন না? বড়দা তো রোজ আসেন। প্রশ্নটা ঠিক যেন একটা আকস্মিক তীক্ষ্ণ ব্যথার মতো রমার সর্বাঙ্গে বিদ্যুৎ বেগে প্রবাহিত হইয়া গেল। তথাপি হাসিয়া কহিল, তুই তাকে ডেকে আনতে পারিস নে? এখন যাব দিদি বলিয়া তৎক্ষণাৎ যতীন উঠিয়া দাঁড়াইল। ওরে, কি পাগল ছেলে রে তুই! বলিয়া রমা চক্ষের পলকে তাহার ভয় ব্যাকুল দুই বাহু বাড়াইয়া তাহাকে জড়াইয়া ধরিল। খবরদার যতীন, কখনো এমন কাজ করিস নে ভাই, কখনো না বলিয়া ভাইটিকে সে প্রাণপণ বলে বুকের উপর চাপিয়া ধরিয়া রাখিল। তাহার অতি দ্রুত হৃৎস্পন্দন স্পষ্ট অনুভব করিয়া যতীন বালক হইলেও এবার বড় বিস্ময়ে দিদির মুখপানে চাইয়া চুপ করিয়া রহিল। একে তো এমন ধারা করিতে কখনো সে পূর্বে দেখে নাই। তাছাড়া ছোটবাবুকে ছোটদাদা বলিয়া জানিয়া যখন তাহার নিজের মনের গতি সম্পূর্ণ অন্য পথে গিয়েছে, তখন দিদি কেন তাহাতে এত ভয় করতেছে তাহা সে কোনো মতেই ভাবিয়া পেল না। এমন সময় মাসির তীক্ষ্ণ আহ্বান কানে আসিতেই রমা যতীনকে ছাড়িয়া দিয়া তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইল। অনতিকাল পরে তিনি স্বয়ং আসিয়া দ্বারের সম্মুখে দাঁড়াইয়া বলিলেন, আমি বলেই বুঝি রমা ঘাটে স্নান করতে গেছে। বলি, একাদশী বলে কি এতটা বেলা পর্যন্ত মাথায় তেল জল দিতে নেই? মুখ শুকিয়ে যে একেবারে কালি বর্ণ হয়ে গেল। রমা জোর করিয়া একটুখানি হাসিয়া বলিল, তুমি যাও মাসি, আমি এক্ষুনি যাচ্ছি। যাবি আর কখন? বেরিয়ে দেখ গে, বেরিরা মাছ ভাগ করতে এসেছে। মাছের নামে যতীন ছুটিয়া চলিয়া গেল। মাসির অলক্ষ্যে রমা আঁচল দিয়ে মুখখানা একবার জোর করিয়া মুছিয়া লইয়া তাহার পিছনে পিছনে বাহিরে আসিয়া উপস্থিত হইল। প্রাঙ্গণের উপর মহা কোলাহল। মাছ নিতান্ত কম পড়ে নাই। একটা ঝুড়ির প্রায় এক ঝুড়ি ভাগ করিবার জন্যে বেনি নিজেই হাজির হইয়াছেন। পাড়ার ছেলেমেয়েরা আর কোথাও নাই,
সঙ্গে সঙ্গে আসিয়া ঘিরিয়া দাঁড়াইয়া গোলমাল করিতেছে। কাশির শব্দ শোনা গেল। পরক্ষণে কি মাছ পড়ল হে বেনি বলিয়া লাঠি হাতে ধর্মদাস প্রবেশ করিল। তেমন আর কই পড়িল বলিয়া বেনি মুখখানা অপসন্ন করিল। জেলেকে ডাকিয়া কহিল, আর দেরি করছিস কেন রে? শিগগিরই দুভাগ করে নে। জেলে ভাগ করতে পবিত্র হইল। কি হচ্ছে গো রামাদি? অনেক দিন আসতে পারিনি, বলি মায়ের একটা খবর একবার নিয়ে যাই বলিয়া গোবিন্দ গাঙ্গুলি গৃহে প্রবেশ করিল। আসুন বলিয়া রমা মুখ টিপে এক্ষুনি হাসিল। এত ভিড় কিসের গো বলিয়া গোবিন্দ গাঙ্গুলি অগ্রসর হইয়া আসিয়া হঠাৎ যেন আশ্চর্য হইয়া গেলেন। ব্যাস, তাই তো গা, মাছ তো বড় মন্দ ধরা পড়েনি দেখছি। বড় পুকুরে জাল দেয়া হলো বুঝি? এই সকল প্রশ্নের উত্তর দেয়া সকলেই বাহুল্য মনে করিয়া মৎস্য বিভাগের প্রতি ঝুঁকিয়া রহিল এবং অল্পক্ষণের মধ্যেই তাহা সমাধা হইয়া গেল। বেনি নিজের অংশের প্রায় সমস্তটুকু চাকরের মাথায় তুলিয়া দিয়া ধীবরের প্রতি একটা চোখের ইঙ্গিত করিয়া গৃহে প্রত্যাগমনের উদ্যোগ করিল এবং মুকুটযোদের প্রয়োজন অল্প বলিয়া রমার অংশ হইতে উপস্থিত সকলকে যোগ্যতানুসারে কিছু কিছু সংগ্রহ করিয়া ঘরে ফিরিবার উপক্রম করিতেছিল। এমন সময় সকলকে আশ্চর্য হইয়া চাহিয়া দেখিল রমেশ ঘোষালের সেই বেটে হিন্দুস্তানি চাকরটা তাহার মাথার সমান উঁচু বাঁশের লাঠি হাতে একেবারে উঠানের মাঝখানে আসে দাঁড়াইল। এই লোকটার চেহারা এমন দুশ্মনের মতো যে সকলের আগেই সে চোখে পড়ে এবং একবার পড়িলেই তাহার চেহারা মনে থাকে। গ্রামের ছেলে বুড়ো সবাই তাকে চিনিয়া লইয়াছে। এমনকি তাহার সম্বন্ধে নানাবিধ আজগুবি গল্পও ধীরে ধীরে প্রচারিত এবং প্রতিষ্ঠিত হইতে আরম্ভ করিয়াছে। লোকটা এত লোকের মাঝখানেই রমাকে যে কর্ত্রী বলিয়া চিনিয়া লইল, দূর হইতে মস্ত একটা সেলাম করিয়া মাইজি বলিয়া সম্বোধন করিল এবং কাছে আসিয়া দাঁড়াইল। তাহার চেহারা যেমনই হোক, কণ্ঠস্বর সত্যই ভয়ানক, অত্যন্ত মোটা এবং ভাঙা। আর একটা সেলাম করিয়া হিন্দি বাংলা মেশানো ভাষায় সংক্ষেপে জানাইল যে সে রমেশবাবুর ভৃত্য এবং মাছের 3 ভাগের 1 ভাগ গ্রহণ করিতে আসিয়াছে। রমার বিস্ময়ের প্রভাবেই হোক বা তাহার সঙ্গত প্রার্থনার বিরুদ্ধে কথা খুঁজিয়া না পাওয়ার জন্যেই হোক, সহসা রমা উত্তর দিতে পারিল না। লোকটা চকিতে ঘাড় ফিরাইয়া বেনির ভৃত্যকে উদ্দেশ্য করিয়া গম্ভীর গলায় কহিল, এই যাও মাত। চাকরটা ভয়ে 4 পা পিছাইয়া দাঁড়াইল। আধ মিনিট পর্যন্ত কোথাও একটুও শব্দ নাই। তখন বেনি সাহস করিল, যেখানে ছিল সেখান হইতে বলিল, কিসের ভাগ? ভোজুয়া তৎক্ষণাৎ তাহাকে একটা সেলাম দিয়া সসম্ভ্রমে কহিল, বাবুজি আপকো নেই পুছা। মাসি অনেক দূরে রকের উপর হইতে তীক্ষ্ণ কণ্ঠে ঝনঝন করিয়া বলিল, কি রে বাপু, মারবি নাকি? ভোজুয়া এক মুহূর্ত তাহার প্রতি চাহিয়া রহিল। পরক্ষণে তাহার ভাঙা গলার ভয়ঙ্কর হাসিতে বাড়ি ভরিয়া উঠিল। খানিক পরে হাসি থামাইয়া যেন প্রায় একটু লজ্জিত হইয়া পুনরায় রমার প্রতি চাইয়া কইল, মাঝে। তাহার কথায় এবং ব্যবহারে অতিশয় সম্ভ্রমের ভিতর যেন অবজ্ঞা লুকানো ছিল। রমা ইহাই কল্পনা করিয়া মনে মনে বিরক্ত হইয়া উঠিয়াছিল। এবার কথা কহিল,
বলিল, কি চায় তোমার বাবু? রমার বিরক্তি লক্ষ্য করিয়া ভোজুয়া হঠাৎ কুণ্ঠিত হইয়া পড়িল। তাই যতদূর সাধ্য সে কর্কশ কণ্ঠ কোমল করিয়া তাহার প্রার্থনার পুনরাবৃত্তি করিল। কিন্তু করিলে কি হয়? মাঝ ভাগ হইয়া যে বিলি হইয়া গিয়াছে, এতগুলো লোকের সম্মুখে রমা হীন হইতেও পারে না। তাই কটু কণ্ঠে কহিল, তোর বাবুর এতে অংশ নেই, বলগে যা, যা পারে তাই করুক গে। বহুত আচ্ছা মাজি বলিয়া ভোজুয়া তৎক্ষণাৎ একটা দীর্ঘ সেলাম করিয়া বেনির ভিত্তকে হাত নাড়িয়া যাইতে ইঙ্গিত করিয়া দিল এবং দ্বিতীয় কথা না কইয়া নিজেই প্রস্থানের উপক্রম করিল। তাহার ব্যবহারে বাড়িশুদ্ধ সকলেই যখন অত্যন্ত আশ্চর্য হইয়া গিয়াছে, তখন হঠাৎ সে ফিরিয়া দাঁড়াইয়া রমার মুখের দিকে চাইয়া হিন্দি ও বাংলা মিশাইয়া নিজের কঠোর কণ্ঠস্বরের জন্য ক্ষমা চাহিল। মাঝি, লোকের কথা শুনিয়া পুকুরধার হইতে মাছ কাড়িয়া আনিবার জন্যে বাবু আমাকে হুকুম করিয়াছিল। বাবুজি কিংবা আমি কেহই আমরা মাছ ছুঁই না বটে, কিন্তু বলিয়া সে নিজের প্রশস্ত বুকের উপর করঘাত করিয়া কহিল, বাবুজির হুকুমে এই জিউ হয়তো পুকুর ধারেও আজ দিতে হইতো, কিন্তু রামজি রক্ষা করিয়াছে। বাবুজির রাগ পড়িয়া গেল, আমাকে ডাকিয়া বলিলেন, বজুয়া যা, মাইজিকে জিজ্ঞেস করে আয় ওই পুকুরে আমার ভাগ আছে কি না তা জিজ্ঞেস করতে। নিজের মাথায় ঠাকিয়া নমস্কার করিয়া কহিল, বাবুজি বলিয়া দিলেন, আর যে যাই বলুক ভজুয়া, আমি নিশ্চয় জানি মাইজির জবান কখনো ঝুটাবাদ বার হবে না, সে কখনো পরের জিনিস ছোবে না। বলিয়া সে আন্তরিক সম্ভ্রমের সহিত বরংবার নমস্কার করিয়া বাহির হইয়া যাইবা মাত্র বেনি মেয়েলি সরু গলায় আস্ফলন করিয়া বলিল, এমনি করেই উনি বিশেষ সম্পত্তি রক্ষা করবেন। এই তোমাদের কাছে প্রতিজ্ঞা করছি, আমি আজ থেকে ঘরের একটা শামুক গুগলিও ওর হাতে দেব না, বুঝলে না রমা? বলিয়া আহ্লাদে আটখানা হইয়া হি 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 করিয়া টানিয়া টানিয়া হাসিতে লাগিল। রমার কানে কিন্তু ইহার একটাও কথা প্রবেশ করিল না। মাইজির মুখ হইতে কখনো ঝুটাবাদ বাহির হইবে না, ভজুয়ার এই বাক্যটা তখনও তাহার কানের ভিতর লক্ষ্য করতালির সমবেত ঝমাঝম শব্দে যেন চেঁচাইয়া ফেলিতেছে। তাহার গৌরবর্ণ মুখখানি পলকের জন্য রাঙা হইয়া এমনই সাদা হইয়া গিয়াছিল যে কোথাও এক ফোঁটা রক্তের চিহ্ন পর্যন্ত ছিল না। শুধু এই জ্ঞানটা তাহার ছিল যেন এই মুখের চেহারাটা কাহারও চোখে না পড়ে। তাই সে মাথার আঁচলটা আরও একটু টানিয়া দিয়া দ্রুতপদে অদৃশ্য হইয়া গেল। জ্যাঠাইমা। কে? রমেশ, আয় বাবা, ঘরে আয় বলিয়া আহ্বান করিয়া বিশ্বেশ্বরী তাড়াতাড়ি একখানা মাদুর পাতিয়া দিলেন। ঘরে পা দিয়ায় রমেশ চমকিত হইয়া উঠিল, কারণ জ্যাঠাইমার কাছে যে স্ত্রীলোকটি বসিয়াছিল তাহার মুখ দেখিতে না পাইলেও সে বুঝিল এ রমা। তার ভারী একটা চিত্তজ্বালার সহিত মনে হইল ইহারা মাসিকে মাঝখানে রাখিয়া অপমান করিতে ক্রুটি করে নাই, আবার নিতান্ত নির্লজ্জতার মতো নির্ভীতে আসিয়াও বসে। কি রমেশের আকস্মিক অভ্যাগমে রমার অবস্থা সংকটও কম নাই, কারণ শুধু যে সেই গ্রামের মেয়ে তাই নয়, রমেশের সহিত সম্বন্ধটাও এইরূপ যে নিতান্ত অপরিচিতার মতো ঘুমটা টানিয়া দিতেও লজ্জা করে, না দিয়া সে স্বস্তিও পায় না। তাছাড়া মাছ লইয়া
এই সেদিন যে কাণ্ড ঘটিয়া গেল, তাই সব দিক বাঁচাইয়া যতটা পারা যায় সে আর হইয়া বসিয়াছিল। রমেশ আর সেদিকে চাহিল না। ঘরে যে আর কেহ আছে তাতে একেবারে অগ্রাহ্য করিয়া ধীরে সুস্থে মারুদুরের উপর উপবেশন করিয়া কহিল, জ্যাঠাইমা। জ্যাঠাইমা বলিলেন, হঠাৎ এমন দুপুরবেলা যে রমেশ? রমেশ কহিল, দুপুরবেলা না এলে যে তোমার কাছে বসতে পাইনি, তোমারও তো কাজ কম নয়। জ্যাঠাইমা তাহার প্রতিবাদ না করিয়া একটুখানি হাসিল। রমেশ মৃদু হাসিয়া বলিল, বহুকাল আগে ছেলেবেলায় একবার তোমার কাছে বিদায় নিতে গিয়েছিলুম, আবার আজ একবার এলুম, এই হয়তো শেষ জ্যাঠাইমা। তাহার মুখের উপর হাসি সত্ত্বেও কণ্ঠস্বরে ভারাক্রান্ত হৃদয়ের এমন একটা গভীর অবসাদ প্রকাশ পাইল যে উভয়ে বিস্মিত ব্যথায় চমকিয়া উঠিলেন। বালাই ষাট, ও কি কথা রে বাপ? বলিয়া বিশ্বেশ্বরী চোখ দুটো ছলছল করিয়া উঠিল। রমেশ শুধু একটু হাসিল। বিশ্বেশ্বরী স্নেহকণ্ঠে প্রশ্ন করিলে, শরীরটা এখন কেমন আছে তোর বাবা? রমেশ নিজের সুদীর্ঘ এবং অত্যন্ত বলশালী দেহের পানে বার দুই দৃষ্টিপাত করিয়া বলিল, এ খোট্টার দেশের ডাল রুটির দেহ জ্যাঠাইমা, এ কি শীঘ্র খারাপ হয়? তা নয়, শরীর আমার ভালোই আছে, কিন্তু এখানে যে একদণ্ড টিকতে পারছি নে। সমস্ত প্রাণটা যেন আমার খাবি খাচ্ছে। শরীর খারাপ হয় নাই শুনিয়া বিশ্বেশ্বরী নিশ্চিন্ত হইয়া হাসি মুখে জিজ্ঞাসা করিলেন, এই তোর জন্মস্থান, এখানে টিকতে পারছিস না বললে চলে বাবা? রমেশ মাথা নাড়িয়া বলিল, সে আমি বলতে চাইনি, আমি জানি, তুমি নিশ্চয়ই সমস্তই জানো। বিশ্বেশ্বরী ক্ষণকাল মৌন থাকিয়া একটু গম্ভীর হইয়া বলিলেন, সব না জানলেও কতক জানি বটে, কিন্তু এই জন্যই তো বলছি তোর এখান থেকে কোথাও যাওয়া চলবে না রমেশ। রমেশ কহিল, কেন চলবে না জ্যাঠাইমা? কেউ তো আমাকে চাই না। জ্যাঠাইমা বলিলেন, চায় না বলেই তো তোকে আর কোথাও পালিয়ে যেতে দেব না রে। এই যে ডাল রুটি খাওয়া দেহ বড় করেছিস, সে কি পালিয়ে যাবার জন্যে? রমেশ চুপ করিয়া রহিল। আজ কেন যেন তার সমস্ত চিত্ত জুড়িয়া গ্রামের বিরুদ্ধে একটা বিদ্রোহের আগুন জ্বলিয়া উঠিয়াছে। তার একটু বিশেষ কারণও ছিল। গ্রামের যে পথটা বরাবর স্টেশনে গিয়ে পৌঁছাইয়াছে, তাহারই একটা জায়গা আজ 8-10 বছর ধরে বৃষ্টির জলের স্রোতে ভাঙিয়া গিয়াছে। সেই অবধি ভাঙনটা ক্রমাগত দীর্ঘ থেকে দীর্ঘতর এবং গভীরতর হইয়া উঠিয়াছে। প্রায় জল জমিয়া থাকে। স্থানটা উত্তীর্ণ হইতে হইলে একটু দুর্ভাবনায় পড়িতে হয়। অন্য সময় কোনো মতে পা টিপিয়া কাপড় তুলিয়া অতি সন্তর্পণে ইহারা পার হয়, কিন্তু বর্ষাকালে আর কষ্টের অবধি থাকে না। কোনো বছর দুটো বাঁশ ফেলিয়া দিয়া, কোনো বছর একটা ভাঙা তালের ডোঙা উপর দিয়া কোনো মতে তাহারই সাহায্যে ইহারা আছাড় খাইয়া হাত পা ভাঙিয়া ওপারে গিয়া পৌঁছায়। কিন্তু এত দুঃখ পাওয়া সত্ত্বেও গ্রামবাসীরা আজ পর্যন্ত তাহার সংস্কারের চেষ্টা মাত্র করে নাই। মেরামত করিতে টাকা কড়ি ব্যয় হওয়া সম্ভব। এই টাকাটা রমেশ নিজে না দিয়া চাঁদা তুলিবার চেষ্টায় 8-10 দিন পরিশ্রম করিয়াছে, কিন্তু 8-10টা পয়সা কাহার কাছে বাহির করিতে পারে নাই। শুধু তাহাই নয়, আজ সকালে ঘুরিয়া আসিবার সময় পথের ধারে শ্যাকরাদের দোকান ভিতর হইতে এই প্রসঙ্গে কানে যাওয়ায় সে বাহিরে দাঁড়াইয়া শুনিতে পাইল। কেউ একজনকে হাসিয়া বলিতেছে, একটা পয়সাও তোরা দিস নে, দেখছিস নে ওর নিজের গরজটা বেশি,
জুতো মশমশিয়ে চলা চাই কি না? না দিলেও আপনিই সারিয়ে দেবে, তা দেখিস। তাছাড়া এতকাল ও ছিল না, আমরা কি স্টেশনে যেতে পারিনি? কেউ আরো একজন বলল, সবুর করো না, চাটুর্যমশাই বলছিলেন ওর মাথায় হাত বুলিয়ে শীতল ঠাকুরের ঘরটাও ঠিক করে নেব। খোসামত করে দুটো বাবু বাবু বললেই হলো। তখন হইতে সারা সকালবেলাটা এই দুটো কথাই যেন তাকে আগুন দিয়ে পোড়াইতেছিল। জ্যাঠাইমা ঠিক এই ক্ষতচ্ছান্তাতেই আঘাত করিলেন, বলিলেন, সেই ভাঙনটা যে সারাবার চেষ্টা করিছিলিস, তার কি হলো রে? রমেশ বিরক্ত হইয়া উঠিল। সে হবে না জ্যাঠাইমা, কেউ একটাও চাঁদা দিতে চায় না। বিশ্বেশ্বরী হাসিয়া কহিলেন, দেবে না বলে কি হবে রে? তোর দাদা মশাইয়ের থেকে তো তুই কত টাকা পেয়েছিস, এই কত টাকা না তুই দিয়ে দিলি? রমেশ একেবারে আগুন হইয়া উঠিল। কেন দেব? আমার বাড়ি দুঃখ হচ্ছে যে আমি স্কুলের জন্য অত কটা টাকা খরচা করলাম। এ গায়ে কারোর জন্য কিছু করলে নাম পাওয়া যায় না। রমার দিকে একবার কটাক্ষ চাহিয়া কহিল, এদের দান করলে এরা বোকা মনে করে, ভালো করলে গরজ ঠাউরায়, ক্ষমা করাও মহাপাপ, ভাবে ভয় বুঝি পিছিয়ে গেল। জ্যাঠাইমা খুব হাসিয়া উঠিলেন, কিন্তু রমার চোখ মুখ একেবারে রক্তবর্ণ হইয়া উঠিল। রমেশ রাগ করিয়া কহিল, হাসলে যে জ্যাঠাইমা? না হেসে কি বলি বাছা, বলিয়া সহসা একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, বরং আমি বলি, তোর এখানে থাকাটাই ভালো রমেশ। রাগ করে জন্মভূমি ছেড়ে চলে যেতে তো চাইছিস রমেশ? বল দেখি, তোর রাগের যোগ্য লোক এখানে কি আছে? একটু থামিয়া কতকটা যেন নিজের মনেই বলিতে লাগিলেন, আহা, এরা যে বড় দুঃখী, কত দুর্বল, তা যদি জানতিস রমেশ, এদের উপর তুই রাগ করতে পারতিস না, তোর নিজেরই লজ্জা হতো। ভগবান যদি দয়া করে তোকে পাঠিয়েছেন, তবে তুই এদের মধ্যেই থাক বাবা। কিন্তু এরা যে আমাকে চায় না জ্যাঠাইমা। জ্যাঠাইমা বলিলেন, তাই থেকে কি বুঝতে পারিস নে বাবা, এরা তোর রাগ অভিমানের কতটা অযোগ্য? আর শুধু এরা নয়, তুই যে গ্রামেই ঘুরে আয়, দেখবি সমস্তই এক। সহসা রমার প্রতি দৃষ্টিপাত করিয়া বলিলেন, তুমি যে সেটে ঘাড় হেট করে বসে আছো রমা? হ্যাঁ রে রমেশ, তোরা দুই ভাই বোন বুঝি কথা বলিস নে? না না, সে করো না, ওর বাপের সঙ্গে তোমাদের যা হয়ে গেছে, ঠাকুরপোর মৃত্যুর সঙ্গে সঙ্গে তা শেষ হয়ে গেছে। সে নিয়ে তোমরা দুজন মতান্তর করে থাকলে কিন্তু কিছুতেই চলবে না। রমা মুখ নিচু করিয়া আস্তে আস্তে বলিল, আমি মতান্তর চাই না জ্যাঠাইমা। রমেশদা। অকস্মাৎ তার মৃদুকণ্ঠ রমেশের গম্ভীর উত্তপ্ত কণ্ঠরে ঢাকিয়া গেল। সে উঠিয়া দাঁড়াইয়া কহিল, এর মধ্যে তুমি কিছুতেই থাকবে না জ্যাঠাইমা। সেদিন কোন গতিতে ওর মাসির হাত থেকে প্রাণে বেঁচেছি, আজ আবার উনি যদি তাকে পাঠিয়ে দেন, একেবারে তোমাকে চিবিয়ে খেয়ে ফেলবে, তবে তিনি বাড়ি ফিরবেন। বলিয়া কোনরূপ বাদ প্রতিবাদের অপেক্ষা না করিয়া দ্রুতপদে বাহির হইয়া গেল। বিশ্বেশ্বরী চেঁচাইয়া ডাকিলেন, যাস না রমেশ, শুনে যা বাবা। রমেশ দ্বারের বাহির হইতে বলিল, না জ্যাঠাইমা, যারা অহংকারের স্পর্ধায় তোমাকে পর্যন্ত পায়ের তলায় মারিয়ে চলে, তাদের হয়ে তুমি একটাও কথা বলো না। বলিয়া দ্বিতীয় অনুরোধের পূর্বেই চলিয়া গেল। রমা কয়েক মুহূর্ত বিশ্বেশ্বরীর পানে চাইয়া কাঁদিয়া ফেলিল। এই কলহ আমার কেন জ্যাঠাইমা? আমি কি মাসিকে শিখিয়ে দিই, না তার জন্য আমি দায়ী? জ্যাঠাইমা তার হাতখানা নিজের হাতের মধ্যে লইয়া
সহস্নে বলিল, শিখিয়ে যে দাও না এ কথা সত্যি, কিন্তু তার জন্য তোমাকেও তো কম দায়ী করব না মা। রমার অন্য হাতে চোখ মুছিতে মুছিতে রুদ্ধ অভিমানের সতেজে অস্বীকার করিয়া বলিল, কেন দায়ী? কখনো না। আমি যে এর বিন্দু বিসর্গ জানতাম না জ্যাঠাইমা, তবে কেন আমাকে উনি মিথ্যে দোষ দিয়ে অপমান করে গেলেন? বিশ্বেশ্বরী ইহা লইয়া আর তর্ক করিলেন না, ধীরভাবে বলিলেন, সকলে তো ভেতরের কথা জানতে পারে না মা, কিন্তু তোমাকে অপমান করবার ইচ্ছা ওর কখনো নেই, এ কথা তোমাকে আমি নিশ্চয়ই বলতে পারি। তুমি তো জানো মা, কিন্তু আমি গোপাল সরকারের মুখে টের পেয়েছি তোমার উপর কত শ্রদ্ধা, কত বিশ্বাস। সেদিন তেঁতুল গাছটা কাটিয়ে দুঘরে যখন ভাগ করে নিলে, তখনও কারো কথায় কান দেয়নি, ওর তাতে অংশ ছিল। তাদের মুখের উপর হেসে বলেছিল, চিন্তার কারণ নেই, রমা যখন আছে তখন আমার ন্যায্য অংশ আমি ঠিক পাবো। সে কখনো পরের জিনিস আত্মসাৎ করবে না। আমি ঠিক জানি মা, এত বিবাদ মীমাংসার পরেও তোমার উপর তার বিশ্বাস ঠিক যেমন ছিল সেদিন গড়পুকুরেও। কথাটার মাঝখানে বিশ্বেশ্বরী সহসা থামিয়া গিয়া নির্নিমেষ চোখে কিছুক্ষণ ধরিয়া রমার আয়ত শুষ্ক মুখখানে চাইয়া থাকিয়া অবশেষে বলিলেন, আজ একটা কথা তোমায় বলি মা, বিষয় সম্পত্তি রক্ষা করার দাম যতই হোক মা, এই রমেশের প্রাণটার দাম তার থেকে অনেক বেশি। কারো কথায় কোনো বস্তুর লোভেই মা সেই জিনিসটি তোমার চারদিক থেকে ঘামড়ে নষ্ট করে ফেলো না। দেশের যে ক্ষতি হবে তাতে, আমি নিশ্চয় বলছি তোমাকে, কোনো কিছু দিয়েই তার পূরণ হবে না মা। রমা স্থির হইয়া বসিয়া রহিল, একটি কথারও প্রতিবাদ করিল না। বিশ্বেশ্বরী আরো কিছু বলিলেন না। খানিক পরে রমা অস্পষ্ট মৃদুকণ্ঠে কহিল, বেলা গেছে, আজ যাই জ্যাঠাইমা। বলিয়া প্রণাম করিয়া পায়ের ধুলা মাথায় লইয়া চলিয়া গেল। যত রাগ করিয়াই রমেশ চলিয়া আসুক, বাড়ি পৌঁছতে না পৌঁছাতেই তাহার সমস্ত উত্তাপ জলে গলিয়া গেল। সে বার বার করিয়া বলিতে লাগিল, এই সোজা কথাটা বুঝিয়া কি কষ্টই না পাইতেছিলাম। বাস্তবিক রাগ করি কাহার উপর, যাহারা এত সংকীর্ণভাবে স্বার্থপর যে যথার্থ মঙ্গল কোথায় তাহাই চোখ মিলিয়া দেখিতেই জানে না। শিক্ষার অভাবে যাহারা এমনই অন্ধ যে কোনো মতে প্রতিবেশীর বলক্ষয় করাটাকেই নিজেদের বল সঞ্চয় শ্রেষ্ঠ উপায় মনে করে, যাহাদের ভালো করিতে গেলেও সংশয় কণ্ঠকিত হইয়া ওঠে, তাহাদের উপর অভিমান করার মতো ভ্রম আর কিছুই হইতে পারে না। তাহার মনে পড়িল, দূরে শহরে বসিয়া সে বই পড়িয়া কানে গল্প শুনিয়া কল্পনা করিয়া কতবার ভাবিয়াছে, আমাদের বাঙালি জাতির আর কিছু যদি নাই থাকে তো নিভৃত গ্রামগুলিতে সেই শান্তি স্বাচ্ছন্দ্য আজও আছে, যাহা বহু জনাকীর্ণ শহরেও নাই। সেখানে স্বল্প সন্তুষ্ট সরল গ্রামবাসীরা সহানুভূতিতে গলিয়া যায়, একজনের দুঃখে আর একজন বুক দিয়া আসিয়া পড়ে, একজনের সুখে আর একজন অনাহূত উৎসব করিয়া থাকে। শুধু সেখানেই, সেই সব হৃদয়ের মধ্যেই এখনো বাঙালির সত্যিকার ঐশ্বর্য অক্ষয় হইয়া আছে। হায় রে, কি ভয়ানক ভ্রান্তি! তাহার শহরের মধ্যে যে এমন বিরোধ, এমন পরশ্রী কাতরতা চোখে পড়ে নাই। নগরের সজীব সঞ্চল পথের ধারে যখনই কোনো পাপের চিহ্ন তাহার চোখে পড়িয়া গিয়াছে, তখনই সে মনে করিয়াছে কোনো মতে তাহার জন্মভূমি সেই ছোট্ট গ্রামটিতে গিয়া পড়িলে
এই সকল দৃশ্য হইতে চিরদিনের মতোই সে রেহাই পাইয়া যায়। সেখানে যাহা সকলের বড় সেই ধর্ম আছে এবং সামাজিক চরিত্র আজিও সেখানে অক্ষুণ্ণ বিরাজ করিতেছে। হা ভগবান, কোথায় সেই চরিত্র, কোথায় সেই জীবন্ত ধর্ম আমাদের এই সমস্ত প্রাচীন নিভৃত গ্রামগুলিতে? ধর্মের প্রাণটাই যদি আকর্ষণ করিয়া লইয়াছে, তাহার মৃতদেহটা ফেলিয়া রাখিয়াছে কেন? বিবর্ণ বিকৃত শবদেহটাকে হতভাগ্য গ্রাম সমাজ যথার্থ ধর্ম বলিয়া প্রাণপণে জড়াইয়া ধরিয়া তাহারই বিষাক্ত পূর্তি গন্ধময় পিচ্ছিলতায় অহর্নিশি অধপথে নামিয়া চলিয়াছে। অথচ সর্বপক্ষা মর্মান্তিক পরিহাস এই যে জাতি ধর্ম নাই বলিয়া শহরের প্রতি ইহাদের অবজ্ঞা অশ্রদ্ধার অন্ত নাই। রমেশ বাড়িতে পা দিয়াই দেখিল প্রাঙ্গণের একধারে একটি পৌরা স্ত্রীলোক 11-12 বছরের ছেলেকে লইয়া জড়সড় হইয়া বসিয়াছিল। উঠিয়া দাঁড়াইল, কিছু না জানিয়াই শুধু ছেলেটির মুখ দেখিয়াই রমেশের বুকের ভেতরটা কাঁদিয়া উঠিল। গোপাল সরকার চণ্ডী মণ্ডপের বারান্দায় বসিয়া লিখিতেছিলেন। উঠিয়া আসিয়া কহিল, ছেলেটি দক্ষিণ পাড়ার দাড়িক ঠাকুরের ছেলে, আপনার কাছে ভিক্ষার জন্য এসেছে। ভিক্ষার নাম শুনিয়া রমেশ জ্বলিয়া উঠিল। আমি কি শুধু ভিক্ষা দিতেই বাড়ি এসেছি সরকার মশাই? গ্রামে কি আর লোক নাই? গোপাল সরকার একটু অপ্রতিভ হইয়া কহিল, সে ঠিক কথা বাবু, কিন্তু কর্তা যখন ছিলেন কাউকে ফেরাতেন না। তার দায়ে পড়লে এই বাড়ির দিকেই লোক ছুটে আসে। ছেলেটির পানে চাইয়া পৌরাটিকে উদ্দেশ্য করিয়া কহিল, হা কামিনীর মা, এদের দোষ তো কম নয় বাছা। জ্যান্ত থাকলে প্রায়শ্চিত্ত করে দিলে না, এখন মরা যখন ওঠে নাই তখন টাকার জন্য ছুটে বেড়াচ্ছ। ঘরে বাটিটা ঘটিটা কিছু নেই বাপু? কামিনীর মা জাতিতে সদ্গো, এই ছেলেটিরই প্রতিবেশী। মাথা নাড়িয়া বলিল, বিশেষ হয় না বাপু, তো গিয়ে দেখবে চলো। আর কিছু থাকলে এই মরা বাপ ফেলে একে ভিক্ষে করতে আনি? চোখে না দেখলে শুনছো তো সব। এই 6 মাস ধরে আমার যথা সর্বস্ব এই জন্য ঢেলে দিয়েছি। বলি, ঘরের পাশে বামুনের ছেলে মেয়ে না খেতে পেয়ে মরবে। রমেশ এই ব্যাপারটা কতক জন অনুমান করিতে পারিল। গোপাল সরকার তখন বুঝাইয়া কহিল, এই ছেলেটির বাপ দাড়িক চক্রবর্তী 6 মাস হইতে কাশ রোগে শয্যাগত থাকিয়া আজই ভোরবেলা মরিয়াছে। প্রায়শ্চিত্ত হয় না বলিয়া কেউ শব স্পর্শ করতে চাইতে না। এখন সেটা করাই নিতান্ত প্রয়োজন। কামিনীর মা গত 6 মাস কাল তাহার সর্বস্ব দিয়া নিঃস্ব ব্রাহ্মণ পরিবারের জন্য ব্যয় করিয়া ফেলেছে। আজ তাহার কাছে আর কিচ্ছু নাই, তাই ছেলেটিকে আপনার কাছে নিয়ে এসেছে। রমেশ খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, বেলা তো প্রায় 2টো বাজে, যদি প্রায়শ্চিত্ত না হয় মরা কি পড়েই থাকবে? সরকার হাসিয়া কহিল, উপায় কি বাবু? অস্তাস্তরের কাজ তো হতে পারে না, আর এতে পাড়ার লোকেরই বা কি দোষ দেবেন বলুন? যাই হোক, মরা পড়ে থাকবে না, যেমন করেই হোক কাজটা ওদের করতেই হবে। তাই তো ভিক্ষে করে। হা কামিনীর মা, আর কোথায় গিয়েছিলে? ছেলেটি মুঠা খুলিয়া একটা সিকি ও 4টি পয়সা দেখাইল। কামিনীর মা কহিল, সিকিটা মুখুজ্জেরা দিয়েছে, আর পয়সা 4টি হালদার মশাই দিয়েছেন। যেমন করেই হোক 9 সিকির কমে তো হবে না। তাই বাবু যদি
রমেশ তাড়াতাড়ি কহিল, তোমরা বাড়ি যাও, আর কোথাও যেতে হবে না। আমি এই এক্ষুনি সমস্ত বন্দোবস্ত করে লোক পাঠিয়ে দিচ্ছি। তাদের বিদায় করিয়ায় রমেশ গোপাল সরকারের প্রতি অন্তত ব্যথিত চক্ষে তুলিয়া প্রশ্ন করিল, এমন গরিব এই গায়ে আর কজন আছে আপনি জানেন? সরকার কহিল, 2-3 ঘর আছে, বেশি নেই। এদেরকে মোটা ভাত কাপড়ের সংস্থান ছিল বাবু। শুধু একটা চালতা গাছ নিয়ে মামলা করে দাড়ি চক্করতি আর সনাতন হাজরা 2 বছর ঝগড়া বেঁধে বছর 5 আগে সব শেষ হয়ে গেল। কলার একটু খাটো করিয়া কহিল, এত দূর গড়াতো না বাবু। শুধু আমাদের বড় বাবু আর গোবিন্দ গাঙ্গুলি দুজনকে নাচিয়ে তুলে এতটা করলেন। তারপর সরকার কহিল, তারপর আমাদের বড় বাবুর কাছে 2 ঘরেরই গলা পর্যন্ত বাঁধা ছিল। গত বছর উনি সুদে আসলে সবই কিনে নিয়েছেন। হা, চাষ আর মেয়ে বটে কামিনীর মা। অসময়ে বামুনের যা করলো তা কিন্তু দেখতে পাওয়া যায় না। রমেশ একটা দীর্ঘশ্বাস ফেলিয়া চুপ করিয়া রহিল। তারপর গোপাল সরকারের সমস্ত বন্দোবস্ত করিয়া দিবার জন্য পাঠাইয়া দিয়া মনে মনে বলিল, তোমার আদেশ মাথায় তুলে নিলাম জ্যাঠাইমা। মরি এখানে সেও ঢের ভালো, কিন্তু এই দুর্ভাগা গ্রামকে ছেড়ে আমি আর কোথাও যাব না। মাস 3 পরে একদিন সকালবেলায় তারকেশ্বরের যে পুষ্করিণীকে দুধ পুকুর বলিয়া তাহারই সিঁড়ির উপর একটি রমণীর সহিত রমেশের একেবারে মুখোমুখি দেখা হইয়া গেল। ক্ষণকালের জন্য সে এমনি অভিভূত হইয়া অভদ্রভাবে তাহার অনাবৃত মুখের পানে চাইয়া দাঁড়িয়া রইল যে তৎক্ষণাৎ পথ ছাড়িয়া সরিয়া যাইবার কথা মনে হইল না। মেয়েটির বয়স বোধ করি 20-র অধিক নয়। স্নান করিয়া ওপরে উঠিতেছিল। তাড়াতাড়ি তাহার জলপূর্ণ ঘটিটি নামাইয়া রাখিয়া সিক্ত বসন্তলে 2 বাহু বুকের উপর জড়ো করিয়া মাথা হেট করিয়া মৃদু কণ্ঠে কহিল, আপনি এখানে যে? রমেশের বিস্ময়ের অবধি ছিল না, কিন্তু তাহার বিহ্বলতা ঘুচিয়া গেল। এক পাশে সরিয়া দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল, আপনি কি আমাকে চেনেন? মেয়েটি কহিল, চিনি। আপনি কখন তারকেশ্বরে এলেন? রমেশ কহিল, আজই ভোরবেলা। আমার মামার বাড়ি থেকে মেয়েদের আসবার কথা, কিন্তু তারা আসেনি। এখানে কোথায় আছেন? রমেশ কহিল, কোথাও না, আমি আর কখনো এখানে আসিনি, কিন্তু আজকের দিনটা কোনো মতো কোথাও অপেক্ষা করে থাকতেই হবে। যেখানে যা হোক একটা আশ্রয় খুঁজে নেব। সঙ্গে চাকর আছে? না, আমি একাই এসেছি। বেশ, বলিয়া মেয়েটি হাসিয়া মুখ তুলিতেই আবার দুজনের চোখাচোখি হইয়া গেল। শেষ চোখ নামাইয়া লইয়া মনে মনে বোধকটি একটু ইতস্তত করিয়া শেষে কহিল, তবে আমার সঙ্গেই আসুন। বলিয়া ঘটিটি তুলিয়া লইয়া অগ্রসর হইতে উদ্যত হইল। রমেশ বিপদে পড়িল। কহিল, আমি যেতে পারি, কেননা এতে দোষ থাকলেও আপনি কখনো ডাকবেন না। আপনাকে আমি চিনি না যে, তাও নয়, কিন্তু কিছুতেই স্মরণ করতে পারছি না। আপনার পরিচয়টা দেবেন? তবে মন্দিরের বাইরে একটু অপেক্ষা করুন, আমি পুজোটা সেরে আসি। পথে যেতে যেতে আমার পরিচয় দেব। বলে মেয়েটি মন্দিরের দিকে চলিয়া গেল। রমেশ মুগ্ধের মতো চাহিয়া রইল। এ কি ভীষণ উন্মাদ যৌবস্নি ইহার আর্দ্র বসন বিদীর্ণ করিয়া বাহিরে আসিতে চাইতেছিল। তাহার মুখ, গঠন, প্রতি পদক্ষেপ পর্যন্ত রমেশের পরিচিত, অথচ বহুদিন রুদ্ধ স্মৃতির কপাট হইতে
তাহা কোনো মতে পথ ছাড়িয়া দিল না। আধ ঘন্টা পরে পূজা সারিয়া মেয়েটি আবার যখন বাইরে আসিল, রমেশ আর একবার তাহাকে দেখিতে পাইল, কিন্তু তেমনি অপরিচয়ের দুর্ভেদ্য পাকারের বাহিরে দাঁড়াইয়া রহিল। পথে চলিতে চলিতে রমেশ জিজ্ঞাসা করিল, সঙ্গে আপনার আত্মীয় কেউ আছে? মেয়েটি উত্তর দিল, না, দাসী আছে, সে বাসায় কাজ করছে। আমি প্রায় এখানে আসি, সমস্তই চিনি। কিন্তু আমাকে যে সঙ্গে নিয়ে যাচ্ছেন কেন? মেয়েটি খানিকক্ষণ চুপ করিয়া পথ চলিবার পরেই বলল, নইলে আপনার খাওয়া পাওয়ার কষ্ট হবে। আমি রমা। সম্মুখে বসাইয়া আহার করাইয়া পান দিয়া বিশ্রামের জন্যে নিজের হাতেই শতরঞ্জি পাতিয়া দিয়া রমা কক্ষান্তরে চলিয়া গেল। সেই শয্যায় শুইয়া পড়িয়া চক্ষু মুদিয়া রমেশের মনে হইল, তাহার এই দীর্ঘ 23 বৎসর ব্যাপী জীবনটা এই একটা বেলার মধ্যে যেন আগাগোড়া বদলাইয়া গেছে। ছেলেবেলা হইতেই তাহার বিদেশে পরাশ্রয়ে কাটিয়াছে। খাওয়াটার মধ্যে ক্ষুণ্ণবৃত্তির অধিক আর কিছু যে কোনো অবস্থায় থাকিতে পারে সেই আর জানিতই না। তাই আজিকার এই অচিন্তনীয় পরিতৃপ্তির মধ্যে তার সমস্ত মন যেন বিস্ময়ের মাধুর্যে একেবারে ডুবিয়া গেল। রমা বিশেষ কিছু এখানে তাহার আহারের জন্য সংগ্রহ করিতে পারে নাই। নিতান্ত সাধারণ ভোজ্য এবং পেহ দিয়ায় তাহাকে খাওয়াইতে হইয়াছে। এই জন্য তাহার বড় বড় ভাবনা ছিল, পাছে তাহার খাওয়া না হয় এবং পরের কাছে নিন্দা হয়। হায় রে পর, হায় রে তাহার নিন্দা খাওয়া, না হইবার দুর্ভাবনা। সে তাহার নিজের কত আপনার, এবং সে যে তাহার অন্তরের গহ্বর হইতে অকস্মাৎ জাগিয়া উঠিয়া তাহার সর্ববিধ দ্বিধা সংকোচ সজোরে ছিনাইয়া লইয়া এই খাওয়ার জায়গায় তাকে ঠেলিয়া পাঠাইয়া দিয়াছে। এই কথা কেমন করিয়া আজ সে তাহার নিজের কাছে লুকাইয়া রাখিবে? আজ তো কোনো লজ্জার বাধা তাহাকে দূরে রাখিতে পারিল না। এই আহার্যের স্বল্পতার কুটি যত্ন দিয়া পূর্ণ করিবার লইবার জন্যে সে সম্মুখে আসিয়া বসিল। আহার নির্বিঘ্নে সমাধা হইয়া গেল। গভীর পরিতৃপ্তির চেয়ে নিঃশ্বাসটুকু রমার নিজের বুকের ভিতর হইতে বাহির হইয়া আসিল। তাহা রমেশের নিজের চেয়েও কত বেশি তাহা আর কেউ জানিল না। যিনি সব জানেন তাহার কাছে তো গোপন রহিল না। দিবানিদ্রা রমেশের অভ্যাস ছিল না। তার সম্মুখের ছোট জানলার বাহিরে নববর্ষার ধূসর শ্যামল মেঘে মাধ্যাহ্ন আকাশ ভরিয়া উঠিয়াছিল। অর্ধ নির্মিলিত চক্ষে সে তাহাই দেখিতেছিল। তার আত্মীয়গণের আসা না আসার কথা তাহার মনেই ছিল না। হঠাৎ রমার মৃদুকণ্ঠ তাহার কানে গেল। সে দরজার বাহিরে গেল। সেই দরজার বাইরে দাঁড়াইয়া বলিতেছিল, আজ যখন বাড়ি যাওয়া হবে না তখন এখানেই থাকুন। রমেশ তাড়াতাড়ি উঠিয়া বসিয়া বলিল, কিন্তু যার বাড়ি তাকে তো এখনো দেখতে পেলাম না, তিনি না বললে কি করে থাকি? রমা যেখানে দাঁড়াইয়াছিলেন সেখান হতেই প্রত্যুত্তর করিলেন, তিনিই বলেছেন থাকতে, এ বাড়ি আমার। রমেশ বিস্মিত হইয়া প্রশ্ন করিল, এ স্থানে বাড়ি কেন? রমা বলিল, এই স্থানটা আমার বড় ভালো লাগে, প্রায়ই এসে থাকি। এখন লোক নেই বটে, কিন্তু এমন সময় আসে যে পা বাড়াবারও জায়গা থাকে না। রমেশ কহিল, বেশ তো, তেমন সময় নাই বা এলে। রমা নীরবে একটু হাসিল। রমেশ পুনরায় জিজ্ঞাসা করিল, তারকনাথ ঠাকুরের উপর বোধ করি তোমার খুব ভক্তি না? রমা বলিল, তেমন ভক্তি আর কই,
কিন্তু যতদিন বেঁচে আছি চেষ্টা তো করতেই হবে। রমেশ আর কোনো প্রশ্ন করিল না। রমা সেখানেই চৌকাঠ ঘেঁষিয়া বসিয়া পড়িয়া অন্য কথা পারিল। জিজ্ঞাসা করিল, রাত্রে আপনি কি খাবেন? রমেশ হাসিয়া কহিল, যা জোটে তাই খাই। আমার খেতে বসবার আগের মুহূর্ত পর্যন্ত কখনো খাবার কথা মনে হয় না, তাই বামুন ঠাকুরের বিবেচনার উপরেই নির্ভর করে থাকি। রমা কহিল, এত বৈরাগ্য কেন? ইহা প্রচ্ছন্ন বিদ্রূপ কিংবা সরল পরিহাস মাত্র। তাহা রমেশ বুঝিতে পারিল না। সংক্ষেপে জবাব দিল, এ শুধু অলস্য। কিন্তু পরের কাজে তো আপনার অলস্য দেখিনে। রমেশ কহিল, তার কারণ আছে। পরের কাজে আলস্য করলে ভগবানের কাছে জবাবদিহি করতে হয়, নিজের কাজে করলে না, তা তো তুমি জানোই। রমা একটুখানি মৌন থাকিয়া কহিল, আপনার টাকা আছে, তাই আপনি পরের কাজে মন দিতে পারেন, কিন্তু যাদের নেই। রমেশ কহিল, তাদের কথা জানি না রমা, কেননা টাকা থাকার কোনো পরিমাণ নেই, মন দেবারও কোনো বাধা ধরা ওজন নাই। টাকা না থাকার হিসেব তিনিই জানেন, যিনি ইহকালের ভার নিয়েছেন। রমা ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া কহিল, কিন্তু পরকালের চিন্তা করবার বয়স তো আপনার হয়নি। আপনি তো শুধু আমার থেকে 3 বছরের বড়। রমেশ হাসিয়া কহিল, তার মানে তোমারও হয়নি? ভগবান তাই করুন, তুমি দীর্ঘজীবী হয়ে থাকো। কিন্তু আমি নিজের সম্বন্ধে আজই যে আমার শেষ দিন নয়, এ কথা কখনো মনে করিনি। তাহার কথার মধ্যে যেটুকু প্রচ্ছন্ন আঘাত ছিল, তাহাই বোধ করি বৃথা হয় নাই। একটুখানি স্থির থাকিয়া রমা হঠাৎ জিজ্ঞাসা করিল উঠিল, আপনাকে স্নানহান্নিক করতে তো দেখলুম না। মন্দিরের মধ্যে কি আছে না আছে তা নয় নাই দেখলেন, কিন্তু খেতে বসে গণ্ডুস করাটার কথাও কি ভুলে যাচ্ছেন? রমেশ মনে মনে হাসিয়া বলিল, ভুলিনি বটে, কিন্তু ভুললেও যে কোনো ক্ষতি হবে না তা মনে করি। কিন্তু এ কথা কেন? রমা বলিল, পরকালের ভাবনাটা আপনার খুব বেশি কিনা, তাই জিজ্ঞাসা করছি। রমেশ ইহার জবাব দিল না। তাহার পর কিছুক্ষণ চুপ করিয়া রহিল। রমা আস্তে আস্তে বলিল, দেখুন, আমাকে দীর্ঘজীবী হতে বলা অভিশাপ দেয়া। আমাদের মতো হিন্দু ঘরের বিধবার দীর্ঘজীবন কোনো আত্মীয় কোনোদিনই কামনা করে না। বলিয়া আবার একটুখানি চুপ করিয়া থাকিয়া কহিল, আমি মরবার জন্য পা বাড়িয়েই দাঁড়িয়ে আছি, তাও সত্যি নয় বটে, কিন্তু বেশি দিন বেঁচে থাকবার ইচ্ছাও আমার মনে ভয় হয়। কিন্তু আপনার সম্বন্ধে সে কথা খাটে না। আপনাকে জোর করে কোনো কথা বলা আমার পক্ষে প্রগলভতা, কিন্তু সংসারে ঢুকে যখন পরের জন্য মাথা ব্যথা হওয়াটা নিজেরই নিতান্ত ছেলে মানুষই মনে হবে, তখন আমার এই কথাটি স্মরণ করবেন। প্রত্যুত্তরে রমেশ শুধু একটা নিঃশ্বাস ফেলিল। খানিক পরে রমার মতোই ধীরে ধীরে বলিল, আমি তোমাকে স্মরণ করে বলছি, আজ আমার এ কথা কোনো মতেই মনে হচ্ছে না। আমি তোমার তো কেউ নই রমা, বরং তোমার পথের কাঁটা। তবু প্রতিবেশী বলে তোমার হাতে আজ যে যত্ন পেলুম, সংসারে ঢুকে এই যত্ন আপনার লোকের কাছে নিত্য পায়। আমার তো পরের দুঃখ হয়, পরের জন্য কষ্ট দেখলে আমার মন ছোটে, আমি পাগল হয়ে যাই। এইমাত্র আমি একা বসে চুপ করে ভাবছিলুম, আমার সমস্ত জীবনটি যেন তুমি এই একটা বেলার মধ্যে আগা গোড়া বদলে দিয়েছ।
এমন করে কখনো তো কেউ আমাকে খেতে বলেনি, এত যত্ন করে কেউ আমাকে কোনোদিন খাওয়ায়ও নি। খাওয়ার মধ্যে যে একটা আনন্দ আছে, আজ তা তোমার কাছ থেকে প্রথম জানলাম রমা। কথাটা শুনিয়া রমার সর্বাঙ্গ কাটা দিয়া বারংবার শিহরিয়া উঠিল, কিন্তু সে তৎক্ষণাৎ স্থির হইয়া বলিল, এ বলতে আপনার বেশি দিন লাগবে না। যদি বা একদিন মনে পড়ে, অতি তুচ্ছ বলেই মনে পড়বে। রমেশ কোনো উত্তর করিল না। রমা কহিল, দেশে গিয়ে যে নিন্দে করবেন না, এই আমার ভাগ্য। রমেশ আবার একটা নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে বলিল, না রমা, নিন্দে আমি করব না, সুখ্যাতি করেও বেড়াবো না। আজকের দিনটা আমার নিন্দা আর সুখ্যাতির বাইরে। রমা কোনো প্রত্যুত্তর না করিয়া খানিকক্ষণ স্থির হইয়া বসিয়া থাকিয়া নিজের ঘরে উঠিয়া চলিয়া গেল। সেখানে নির্জন ঘরের মধ্যে তাহার দুই চক্ষু বাইয়া বড় বড় অশ্রুর ফোঁটা টপ টপ করিয়া ঝরিয়া পড়িতে লাগিল। বন্ধুরা, শেষ হলো পল্লী সমাজ গল্পটির তৃতীয় পর্ব। এই গল্পটি আর দুটো ভাগে আসবে, তো সেই দুটো ভাগ শোনার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার গল্পটি শুনছেন প্লিজ একটু দয়া করে লাইক বাটনটা প্রেস করে দেবেন এবং একটা ছোট্ট কমেন্ট করে দেবেন। তাতে আপনাদের বেশিক্ষণ সময় লাগবে না, কিন্তু আমি আরও উৎসাহ পাবো আপনাদের গল্প শোনাবার জন্যে। আপনারা সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন, এবং নতুন নতুন গল্প শুনতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। আজকের মতো শুভরাত্রি।